রাষ্ট্রের চরিত্র কি কত বদলে যাবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার চরিত্র বদলা দিয়েছেন। ইসলামের সাথে সাংঘর্ষিক, জামাত ইসলামের আদর্শের সাথে সাংঘর্ষিক এখন পর্যন্ত এরকম আমরা দেখছি না। কিছু কিছু অসামঞ্জস্য সেগুলো আমরা দেখা যায়। চর্চায় স্বাগতম দর্শক। আজ আমাদের সাথে চর্চার স্টুডিওতে উপস্থিত আছেন জামাত ইসলামী বাংলাদেশের ঢাকা দক্ষিণের নায়েবে আমির জনাব ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। হেলাল ভাই, আপনাকে আমাদের চর্চা স্টুডিওতে স্বাগতম। সামনে তো নির্বাচন, বহু কাঙ্ক্ষিত নির্বাচন আমাদের আসছে। এই নির্বাচনে ঢাকা দক্ষিণ, ঢাকা ৮ আসন থেকে জামাত ইসলামী আপনার উপর আস্থা রেখেছে। কি মনে হচ্ছে নির্বাচনের পরিস্থিতি কেমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? জি, আমি আজকের এই অনুষ্ঠান পরিচালনা যিনি করছেন এবং আমাদের সাথে সংযুক্ত দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন, বাংলাদেশের জনগণ দীর্ঘ প্রায় 15 বছর ভোট দিতে পারে নাই। একতরফা ইলেকশন, আওয়ামী লীগের লোকজনও তারা ভোট কেন্দ্রে আসে নাই, যে কারণে আমরা দেখছি 7% লোকজন, ঢাকা শহরে 2% লোক ভোট দিতে গেছেন। এটা খুবই লজ্জাস্কর ব্যাপার। তো সবাই এটাকে একটা আনন্দের দিন হিসাবে মনে করে। কেমন আমরা 91-এ দেখেছি, এরপরে আপনার 2001-এ দেখেছি, 96-এর ইলেকশনেও মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে নেমেছে। যেমন অনেকেই কাজকর্ম আগেই গুছিয়ে নিয়ে ওই দিনে কোনো কাজ হাতে রাখে না, সকাল সকাল ভোট দিতে আসবে। এই যে একটা উৎসব মুখর পরিবেশ, সেইটাই 15 বছরে শেষ হয়ে গেছে। এখন যারা এই 18 বছর থেকে শুরু করে এই 15 বছর আগে যারা 18 বছর হয়েছে, তারা প্রায় 33 বছর থেকে 35 বছর বয়সের লোকজন, এরা ভোট দিতে যায়নি। ভোট কেমন করে দিতে হয় এই অভিজ্ঞতাই তাদের নাই। এই যে একটা কৌতূহল, ভোট দেব, এবারে আমরা দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে মানুষ কথা বলতেছে। আমরা যখন বিভিন্ন গণসংযোগে যাই, মানুষের ভিতরে যে স্বতঃস্ফূর্ততা দেখি, খুবই আনন্দ লাগে। আমি শাহবাগে ফুল মার্কেটে গিয়েছি, সেখানে ফুলের দোকানদাররা স্বতঃস্ফূর্তভাবে আমাকে তোড়া উপহার দিচ্ছে। আমি হতবাক হয়ে গেছি, ভাই আপনার তোড়াটা বিক্রি করলে তো আপনি একটা টাকা পাবেন, আপনি এটা তো ইনভেস্ট করেছেন, আমাকে দিয়ে দেওয়ার দরকারটাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি, এটা আপনার দোকানে রেখে দেন। কোনোভাবেই সে নিবে না, বলছে না আমি এটা অন্তর থেকে দিয়েছি আমাকে। তোড়া দিচ্ছে, কেউ ফুল দিচ্ছেন, সিঙ্গেল ফুল দিচ্ছেন, কেউ স্টিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে দেখেন একটা বড় ট্রমা গেছে। কেমন পুলিশ বাহিনীকে যেভাবে পলিটিসাইজ করা হয়েছে, সেখান থেকে এখনও মুক্ত হয় নাই। যে কারণে ওই যারা পুলিশ মানসিকভাবে দুর্বল, যারা অতীতের অপকর্মের সাথে জড়িত ছিল, এখন একসাথে সবগুলো পুলিশ ছাঁটাই করে দিলে যে শূন্যতা সৃষ্টি হবে, এটা আবার দেশের জন্য আবার ক্ষতিকর। আমরা দেখেছি 8 তারিখের পরে কিছুদিন পুলিশ ছিল না, সে সময়টা ছিল খুব ভয়ঙ্কর। কারণ আমাদের মধ্যেই তো অসুর আছে। সেই অবস্থা তো বোধহয় সরকার বলছে কাটিয়ে উঠছে, আস্তে অনেকটা কাটিয়ে উঠেছেন। এই জন্য একযোগে সকল পুলিশ চেঞ্জ করা যাবে না, ধাপে 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 এটা সরকার করতেছে। একটা কনস্টেবল, সাব ইন্সপেক্টর এগুলো ওনারা নিয়েছেন, তাদের ট্রেনিং হচ্ছে। আশা করি নির্বাচনের আগে ওরা জয়েন করবেন। মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা মোটামুটি সন্তুষ্ট? মোটামুটি সন্তুষ্ট। আরও একটু সতর্ক থাকার জন্য আমরা সরকারকে আমরা করেছি যে সেনাবাহিনীকে যেন সক্রিয়ভাবে নিয়োগ দেওয়া হয়, প্রতি সেন্টারে যেন সেনাবাহিনীকে ডিপ্লয়েড করা হয়। কিন্তু সেনাবাহিনী তো 50% ব্যারাকে ফিরে গেছে, আবার তারা ফিরে আসবে। আচ্ছা, সেটা আলাদা প্রসঙ্গ হয়তো। আপনার প্রতিদ্বন্দ্বী এবার বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস, উনি সবসময় হেভিওয়েট প্রার্থী। তো এই আসন থেকে কি মনে হচ্ছে আপনার? এবারে ছাত্রদের এবং মানে আন্দোলনের যারা ভূমিকা রেখেছেন, তারা বলছেন যে আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা একটা পরিবর্তন চাই। তো পরিবর্তনটা কোত্থেকে আসবে? দল থেকে শুরু করতে হবে পরিবর্তন, তাদের চরিত্র পরিবর্তন করতে হবে, ভূমিকা রাখতে হবে। তো সেইটা জনগণ দেখতেছেন যে অতীতে কারা কাজ করেছেন, তাদের কি চরিত্র ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন যে কোনো মানুষের ফিতরাত পরিবর্তন হওয়া খুব কঠিন। যদি বলা যায় যে উহুদ পাহাড়টা সরে গেছে, এটা যেমন বিশ্বাস করা কঠিন,
তেমনিভাবে একটা মানুষের ফিতরাত পরিবর্তন হয়েছে এটাও বিশ্বাস করা কঠিন। অর্থাৎ যিনি যে কাজের মধ্যে দিয়েই বেড়ে উঠেছেন, আমি ওনার নাম বলতে চাচ্ছি না, আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় শুনি যে উনি কোত্থেকে উঠেছেন, ওনার মানে অরিজিনটা কি, ওনার আব্বা কি ছিলেন এবং ওনার পেশাটা কি, বলেন তো ওনার এখন পেশা কি। হ্যাঁ, অথচ উনি ব্যাংকের মালিক। এবং দেখেন যে সময়ে ভিন্ন মতাবলম্বী যারাই ছিলেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা আরও ব্যাংকগুলো দেখেছেন যে ব্যাংকগুলো আওয়ামী লীগ দখলে নিয়ে নিয়েছিলেন, কিন্তু ওনার ব্যাংকটা কিন্তু একদম সরেস এবং কোনো কালিমা লিপ্ত হয় নাই, নির্বিঘ্নে ওনারা এগুলা কিন্তু মিন করে। একটু স্পষ্ট করে বলবেন আসলে আপনি কি বলতে চাচ্ছেন? মানে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন ব্যাংক আক্রান্ত হলো, জনাব আব্বাসের ব্যাংকটি আক্রান্ত হয়নি, মানে এতে করে কি বোঝা যায়? এতে বোঝা যায় যে সরকারের সাথে তার একটা ছিল, যে সরকার আমাদের ধ্বংস করার জন্য ব্যস্ত ছিল, সেই সরকারের সাথে ওনার ছিল। এরপর আরেকটা বিষয় চাউর আছে, বিএনপিকে ধ্বংস করার জন্য ব্যস্ত হ্যাঁ ছিল, কিন্তু কিছু লোক ওনার সাথে আতাত করেছে। আমি আরেকটা স্পষ্ট করে বলি, মার্চ ফর ডেমোক্রেসি মনে আছে আপনাদের? যেদিন আজকের মানে আমরা খুবই মর্মাহত, আমাদের সেই গণতন্ত্রের নেত্রী তার খুবই সংকট মুহূর্ত যাচ্ছে, আল্লাহ ভালো জানেন উনি সুস্থ হয়ে ফিরে আসবেন কিনা, আমরা দোয়া করি, কারণ ওনাদের সাথে আমাদের অনেক স্মৃতি আছে এবং দেশ রক্ষার জন্য ওনার অনেক ভূমিকা আছে। মার্চ ফর ডেমোক্রেসি উনি যখন ঘোষণা করলেন, আমি নিজে ওই দিন ওনার বাড়ির কাছে গ্রেপ্তার হয়েছি। আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে পল্টন, মতিঝিল, শাহজাহানপুর কেন্দ্রিক সবাই জমায়েত হবে, ওখান থেকে আব্বাস ভাইয়ের নেতৃত্বে একটা মিছিল আসবে। আমরা 10টার মধ্যে ওখানে হাজির হয়ে গেছি। একটা পর্যায়ে আমি ওনার গ্রেপ্তার হয়ে গেলাম। হ্যাঁ, আপনার শহীদবাগ থেকে আমাকে গ্রেপ্তার করলো। দেখ পরবর্তীতে আমি অ্যাডভোকেট পরিচয় দিয়ে আমাকে মুক্ত করলো, বাট আমার সাথে যারা ছিল তাদেরকে নিয়ে গেল। তো যাই হোক, সেই দিনে ওনার মোবাইলটা বন্ধ ছিল। আচ্ছা, বেগম জিয়া অনেক ট্রাই করছেন, ওনার মোবাইল কোনোভাবেই রিচ করতে পারেন নাই। আমার বিশ্বাস ওই দিন মোবাইল খোলা থাকতো, উনি যদি রাস্তায় নামতেন, আমরা তো আমাদের শিবির একজন শহীদ হয়েছে কিন্তু ওই মালিবাগ রেলগেটে, এক পর্যায়ে আমরা নেমে গেছি, গুলি করছে, রাস্তায় শহীদ হয়ে গেল। বিএনপির কেরা শহীদ হয়েছে বলেন? এই দিনে ওনারা যদি রাস্তায় নামতেন ঢাকা শহরে, সেই দিন পরিস্থিতি চেঞ্জ হয়তো, শহীদ হব, রক্ত দেব, কিন্তু ফেসিবাদ মুক্ত করব। আজকের যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই মেয়েটা বলছে আমাদের পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা, এই স্বাধীনতাকে অর্জন করতে হলে সম্মানজনক মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত আছি। সেই প্রস্তুতি যদি থাকতো, মার্চ ফর ডেমোক্রেসিতেই শেখ হাসিনা আউট হয়ে যেত। কিন্তু আমরা কি দেখলাম, ওনাদের সাথে এই বোঝাপড়া, গোপনে আতাত, এগুলো মানুষ বোঝে আর কি। আচ্ছা, এটা আপনার আসনের ব্যাপারে গেল। এখন আপনি তো জামাত ইসলামের কেন্দ্রীয় সদস্য, সারা দেশের ব্যাপারে কি ভাবতেছেন? সারা দেশে সরকার গঠনের ব্যাপারে আপনারা আমরা সারা দেশে অবস্থাও একই রকম দেখতেছি। সারা দেশের মানুষ তারা বলতেছে যে পরিবর্তন আসতে হবে, আর জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ইসলাম ছাড়া কোনো জাস্টিস হবে না। আচ্ছা, যাদের মধ্যে ইসলামী আদর্শ আছে, নৈতিকতা আছে, যারা এই অপকর্ম করবে না, দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না এবং চাঁদাবাজদের শেল্টারও দেবে না। ব্যক্তি একটা বিষয় আছে যে আমি দুর্নীতি করব না, বাট দুর্নীতিবাজদের ছাড়া তিনি চলতে পারবেন না। তাহলে চাঁদাবাজি আমি করব না, বাট আমার আশেপাশের লোক চাঁদাবাজি করবে, তাহলে এই দলকে কিভাবে মানুষ সমর্থন করবে? আচ্ছা, আপনি দুর্নীতি প্রসঙ্গটা আনলেন, এই বিষয়ে এই যে সাম্প্রতিক সময়, মানে এই আফটার শেখ হাসিনা রিজিম, আমরা কিন্তু দুর্নীতির মাত্রা সাধারণ মানুষ যেটা বলছে কোনো অংশে কমেছে বলে তার সাধারণ ধারণা। আপনি কি মনে হয়? কোনো অংশে কমে নাই। ওকে, ফাইন। তো এই প্রতিবাদ আসলে আমরা জামাত ইসলামের কাছ থেকে কতটুকু, বা এই বিষয়ে জামাত ইসলাম কতটুকু সোচ্চার দেখলাম? আমরা এইটুকু বলার কারণে তো আমরা ওনাদের এখন মানে চোখের সুর হয়ে গেছি। আমরা শুধু এইটুকু কথা বলছি যে শেখ হাসিনার ফেসিবাদ চলে গেছে, আপনার জুলুমের অবসান হয়ে গেছে, এখন সবাই মিলে দেশের মানুষ দেশ গর্ব, কিন্তু চাঁদাবাজি করতেছে, চাঁদাবাজিগুলো রোখা হচ্ছে না কেন? আচ্ছা, বলতেছে যে আমরা বহিষ্কার করতেছি। বহিষ্কার করলে কি চাঁদাবাজির সমাধান হয়ে গেল? এবং বহিষ্কার করতেছেন, কিছুদিন পরে আবার তাকে নমিনেশনও দিচ্ছেন, তাহলে কি বহিষ্কার? আয়স, জনগণকে একটা বুঝানো, বুঝ দেওয়া যে আমরা বহিষ্কার করছি, বহিষ্কার করছে পরে আবার নমিনেশন দিচ্ছেন। ওটা তো বিএনপির দিক থেকে, মানে আপনি বিএনপি মিন করতেছেন, কিন্তু সরকারের বিভিন্ন আমাদের সরকারের রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় দুর্নীতি এখনো জেঁকে বসে আছে, এটা তো সাধারণ মানুষ, আপনিও বললেন যে এই বিষয়ে আসলে জামাত ইসলামের অবস্থানটা আমরা খুব বেশি দেখলাম না, মানে গত 15 মাসে 16 মাসে। আমরা দেখেন কিছু জিনিস আছে যেটা ওই মানে ক্ষমতায় যা ছাড়া এগুলা
দূর করা যাবে না। প্রতিবাদ করতে ক্ষমতা প্রতিবাদ তো করতেছি আমরা সব সময় বলতেছি যে দুর্নীতি যেই করেন তাকে জবাবদিহির আওতায় আসতে হবে। সরকার করেন, বেসরকার করেন, দল করেন, যাকেই আমরা বলছি যে আমরা আরেকটা যুদ্ধ ঘোষণা করব, সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। সেই যুদ্ধে ফেসিবাদ যেমন হারাইছি, দুর্নীতিবাজদেরকে আমরা হারাবো। কেমন? যারা করতেছে, আল্লাহর মেহেরবানি, গণতান্ত্রিক সরকার আসুক, তাদের সবাইকে কাঠগড়ায় আসতে হবে। যিনি সরকারে হোক অথবা অন্য কোনো দল হোক, তার সবাইকে আসতে হবে। মানে সরকার গঠনের ব্যাপারে আপনারা আশাবাদী? আমরা আশাবাদী, আশা নিয়েই কাজ করতেছি। আপনার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন কোনটা হয়েছিল বলে আপনার মনে হয়? আপনার আমাদের কয়েকটা নির্বাচনই ভালো হয়েছে। 91 ইলেকশনটা ভালো হয়েছে, 2001 ইলেকশনটা ভালো হয়েছে, 2008টা ভালো হয়নি, কারণ এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। 2001-এ জামাতের আসন সংখ্যা সম্ভবত 5টি ছিল বোধহয়, সেখান থেকে 200 পার করে যায় বা 150 পার করে যায়, একটা বড় ড্রাইভ। এই বিষয়ে আসলে 2001-এ 5টা আপনি কি না না আমি আসলে কয়টা, আমি ওই সময় আমাদেরকে 35টা আসনে ইলেকশন করার জন্য দেওয়া হয়েছে। আমরা সেখানে 18টা আসনে মানে জিতে আসি। ও আচ্ছা, হ্যাঁ ঠিক, আমার ভুল হয়েছে। এবং পরবর্তী মহিলা 2টা আসনে আমরা 20টা আসন ছিল। আচ্ছা, ঠিক আছে, এটা গেল হলো 2001-এ। কিন্তু আমরা তো ইলেকশন করেছি 35টা আসনে। সেখানে আমাদের রেট কত? আমরা মানে 60% রেট, আমাদের সাফল্যের রেট 60%। তার তখন তো আওয়ামী লীগ একটা হেভিওয়েট বিরোধী দল ছিল, তো যে কারণে ভোটগুলো ভাগাভাগি হয়ে গেছে। আবার জোটের কারণে অনেক সময় দেখা গেছে যে মানুষের সংগঠন, আমরা যেখানে জোট করেছি সেখানে আমরা 100% জোটকে সাপোর্ট দিয়েছি, বাট বিএনপির ভাইয়েরা কিন্তু সব জায়গায় 100% দেয়নি। এটা দিলে ওগুলো হওয়ার কথা ছিল না, 100-100ই হওয়ার কথা ছিল, 35-35 হওয়ার কথা ছিল, বাট কিছু কিছু জায়গায় তারা দেয় নাই, মানবিক দুর্বলতা আছে। মানে নির্বাচন কৌশলে আসলে আপনার এই ব্যাপারগুলি আসছে। এরপর আমি আপনাকে বলি, আর কি কি বিষয় আপনারা কাউন্ট করতেছেন? আমরা কাউন্ট করতেছি হলো 2015 সালে যে উপজেলা নির্বাচন হয়েছিল। সারা বাংলাদেশে কয়েকটা ফেজে উপজেলা নির্বাচন হয়। প্রথম 3টা ফেজ ভালো ইলেকশন হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্টটা খুবই ভালো হয়েছে, সেকেন্ডটা কিছুটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, থার্ডে যা আরেকটু হয়েছে, ফোর্থ, ফিফথ আর হয়নি। তো সেগুলোতে আমরা দেখেছি যে 45টা উপজেলা চেয়ারম্যান আমরা পাই এবং 248টা ভাইস চেয়ারম্যান পাই এবং বিপুল ভোটে আমরা উইন করি। সেখানে আমরা দেখেছি যে বিএনপির চাইতে আমাদের নির্বাচনের সাফল্যের হারটা ভালো ছিল। 15 সালের উপজেলা চেয়ারম্যান নির্বাচনে বিএনপির চাইতে আমাদের নির্বাচনে জেতার হার ভালো ছিল। তাহলে আওয়ামী লীগ বিহীন অবস্থায় বিএনপি, আপনার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি, এবার ওকে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, জামাতে ইসলামী নিম্ন পক্ষে পিআর চেয়েছিল, সেই দাবি বোধহয় এখনো আছে জামাত ইসলামের? হ্যাঁ, আমরা দাবি করছি, কারণ সরকার তো এখন পর্যন্ত মানলো না। আবার আমরা আশা করতেছি যে কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা হবে। তা যদি তফসিল ঘোষণা হয়ে যায় এবং পিআর পদ্ধতির নিম্নপক্ষে পিআর পদ্ধতি যদি না মানে, জামাত ইসলামের অবস্থান কি হবে? দেখেন, এটা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ডিসিশন নেবে। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করি, জামাত একটি গণতান্ত্রিক দল এবং নির্বাচনমুখী দল। আমরা কোনো হটকারী দল না। কেমন? জনগণের কল্যাণে নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন। কেমন? এটা দল, মানে আমরা তো আশা করতে পারি মোটা থেকে যে জামাত নির্বাচনে আসবে। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী। এটা কৌশল ছিল না, কৌশল না, আসলে দরকার। পিআর কি জন্য দরকার বলেন? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কোনো আসন পেল না, পিআর থাকলে তো তারা তো একটা আসন পাইতো। মনে করেন যে তারা তো 6000 ভোট পেয়েছে ভিপি, তাই না? তাহলে এই ভোটের রেশিও করলে তারা তো আরও কিছু আসন পাইতো, তবে পাইল না। তেমনিভাবে বিভিন্ন দল, ছোট ছোট দল যারা আছে, তারা ভোট পাইলে 1% ভোট পেলে 3টা আসন পাওয়া যায়, ঠিক আছে না? তো সবাইকে নিয়ে যদি আমরা পার্লামেন্টটা চালাই, তাহলে দেশের জন্য উপকার। আচ্ছা, এইবারের নির্বাচনে একটা বড় দিক হচ্ছে, উল্লেখযোগ্য দিক হচ্ছে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন। এখন জামাত ইসলামীর পক্ষ থেকে বেশ শঙ্কা প্রকাশ করা হয়েছে। নায়েবে আমিরে জামাত উনি বলেছেন একটা বিশৃঙ্খলা তৈরি হবে। আমি যদি ওই শব্দটি বিশৃঙ্খলার আশঙ্কা করেছেন, আসলে এই আশঙ্কাটার ব্যাপারটাকে একটু আমাদের দর্শকদের জন্য যদি বলতেন। আমিরে জামাত কেন বলবেন? ইসি তো বলছে, ইসি নিজেই তো বলছে যে একই দিনে গণভোট এবং জাতীয় ইলেকশন আমাদের জন্য খুবই চ্যালেঞ্জ। দেখেন, দুইটা কারণে আমরা শঙ্কাবোধ করছি। সেটা হলো যে অনেকগুলো ভোট একসাথে দিতে গেলে মানুষের মধ্যে একটা সৃষ্টি হবে। মানে অনেক মানুষই তো বয়স্ক মানুষ আছে, অনেকেই মানে এরকম 15 বছরের অভিজ্ঞতাই নাই। সব মিলে
যে গণভোট এবং জাতীয় ইলেকশন অনেকগুলো মার্কা সব মিলে যে একটা অ্যাবেলগাম পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 নাম্বার হলো যেটা বেশি জরুরি ছিল যে জুলাই সনদে আইনি ভিত্তি হওয়ার পরে তো ইলেকশন হয়। আচ্ছা বলেন, সংবিধানের কোন ধারায় আমরা ইলেকশনটা করতেছি? কোন ধারা নাই তো। আচ্ছা, সংবিধানের কোনো ধারায় ইন্টারিম গভর্নমেন্ট নাই এবং সংসদ ভেঙে দেওয়ার 3 মাসের মধ্যে ইলেকশন করতে হবে। সেটা না হলে আরও 3 মাস, ঠিক আছে? তো সেটা কোথায়? কোনো ধারার মধ্যে পড়ে না তো। তাহলে আমরা যে কাজগুলো করতেছি এটা তো হাওয়ার উপরে চলতেছে। এই জন্য চাইছিলাম যে জুলাই সনদে আইনি ভিত্তিটা হোক। সেই ভিত্তি দিয়ে কিন্তু আমরা বলতে পারি যে জুলাই সনদ অনুযায়ী আমাদের ইলেকশনটা হচ্ছে। এটা একটা আইনগত একটা জটিল একটা প্রসেস। এগুলোকে খেয়াল করে আমরা বলছিলাম যে আলাদা দিনে হোক, যেহেতু গণভোট দিতেই হবে, তা আলাদা দিনে অসুবিধা কি? আচ্ছা, আপনি নতুন পয়েন্ট উত্থাপন করলেন যে এই হাওয়ার উপরের সরকারে, মানে হাওয়ার উপরে চলছে সরকার, এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি আপনারা জয়ী হন, তাহলে হাওয়ার উপর নির্বাচন, হাওয়ার উপরে সরকার, হাওয়ার উপরে নির্বাচন, হাওয়ার উপরে জামাত ইসলামী সরকার গঠন। তো পুরো ব্যাপারটা, প্রক্রিয়াটাকে পুরো ব্যাপারটা হলো চলছে তো হাওয়ার উপরেই চলতেছে, ঠিকই আছে। কিন্তু এই হাওয়াটা কে দিছে? হাওয়াটা দিয়েছে জনগণ। কারণ 5ই আগস্টে কিন্তু জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়ে গেছে যে এই ধরনের একটা সরকার। তাহলে আর হাওয়ার উপরে বলছেন কেন? ভিত্তি তো আছে। ঠিক আছে, ভিত্তি আছে। তাহলে সেই যে ভিত্তিটাকে তো একটা আইনি রূপ দিতে হবে। আপনি এই ভিত্তি তো আইন নাই। এটা তো যদি জুলাই অন্যান্য দেশে যেগুলো হয়েছে সেটা হলো বলি, আপনার নেলসন ম্যান্ডেলার কাহিনীটা শোনেন। উনি জেল থেকে বের হলেন যখন, ওনাকে অভ্যুত্থানের মধ্যে বের করে নিয়ে আসা হলো। আসার পর ওনারা একটা ছোট্ট একটা ইন্টারিম একটা চার্ট আউট করলেন, করে এর অধীনে ইলেকশন দিলেন, দিয়ে তারপরে এগুলোকে বৈধতা দিলেন পার্লামেন্টে। রিসেন্ট যে আপনি সিরিয়ার কথা চিন্তা করেন, সিরিয়াতে কিন্তু এরকম একটা অন্তর্বর্তীকালীন একটা চার্ট আউট করা হয়েছে, সেইটার অধীনে তারা কাজ করতেছে এবং ইলেকশন সেখানে হবে। তো আমরা একবার ভুল করছি, ধরেন আমাদের 5 তারিখে এটা হয়নি, ঠিক আছে? তো ভুলের উপরেই থাকবো আমরা, ভুল সংশোধন হবে না। কারণ ভুল স্কোয়ার হয়ে যাব, ঠিক আছে না? এই জন্য আমরা চাই যে যেখানে আমরা ধরা পড়েছি যে আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা 8 আগস্টে যখন গভর্নমেন্ট হলো তখনই একটা চার্ট আউট করে বলা উচিত ছিল যে এই দিনে এতদিনে সংস্কার হবে, এতদিনে ইলেকশন হবে, এতদিনে এই হবে সেই হবে, এগুলো একটা করা উচিত ছিল। সেটা হয় না, কিন্তু সেটাকে এখন করলে অসুবিধা কি? তাহলে আমরা একটা পর্যায়ে ভুলটা কারেকশন হয়ে যায়, এটা একটা। আর একটা বিষয় হলো বিএনপি যে কথাটা জোর দিচ্ছে যে এই গণভোট করব, একটা টাকা খরচ হবে, একটা জনবল নিয়োগ করা হবে, আবার কয়দিন পরেই আবার জাতীয় ইলেকশন, কেন করব? আচ্ছা বলেন তো, 96-এ যখন ইলেকশন হলো, ওনারা কেন ইলেকশনটা করলেন? 15 ফেব্রুয়ারি ইলেকশনটা কেন করলেন? আমরা তো সংসদ চলাকালীনই তো বিল উত্থাপন করেছিলাম যে কেয়ারটেকার গভর্নমেন্ট লাগবে, বাংলাদেশের এই প্রেক্ষাপটে কেয়ারটেকার গভর্নমেন্ট লাগবে। ওনারা বললেন যে শিশু আর পাগল ছাড়া নিরপেক্ষ লোক নাই, অতএব এই কেয়ারটেকার অবাস্তব। কিন্তু সেইটা কিন্তু ওনারা কী করলেন, 96 ইলেকশন করলেন, ইলেকশন করে ভেঙে দিয়ে, মানে শুধু কেয়ারটেকার বিলটা পাশ করলেন, পাশ করে আবার ভেঙে দিলেন। কেন? টাকা লাগেনি। আচ্ছা, ও নিজের ক্ষেত্রে 16 আনা, অপরের ক্ষেত্রে আসলেই সেটা হয়ে যায় সমস্যা, বুঝছেন? এবং টাইম ফ্যাক্টর বলতেছে, আপনার জিয়াউর রহমান সাহেব যে ইলেকশনটা করছে, হানা ভোট করছিলেন, কয়দিন আগে ঘোষণা দিয়েছিলেন? এরশাদ সাহেব যে ইলেকশনটা করছে, কয়দিন আগে ঘোষণা করছিলেন? 91-এর যে ঘোষণা, মানে হানা ভোট হলো, কয়দিন আগে ঘোষণা? কোনোটা 17 দিন, কোনোটা 22 কি 23 দিন, আর একটা হলো 28-29 দিন। তাহলে দিন নিয়ে আপনাদের মানে যথেষ্ট আপত্তি আছে দেখা যাচ্ছে। এই যদি একই দিনে যদি আবারও মানে হয়, আপনার মুখ থেকে যেরকম আপত্তির কথাগুলো শুনতেছি, যদি একই দিনে নির্বাচন হয়, তার প্রভাব আসলে কতটা পড়বে, আর আপনারা এই সেটা কীভাবে নেবেন? সেটা বলছি যে আমরা তো নির্বাচনমুখী দল, বাংলাদেশে যতগুলো ইলেকশন হয়েছে আমরা সাফল্য যেটাই হয় ইলেকশন আমরা অংশগ্রহণ করেছি। অতএব আমরা যেহেতু জাতি এখন ইলেকশনের জন্য খুবই উদ্গ্রীব এবং আসলেও দেশের জন্য ইলেকশন দরকার, সেক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন, আশা করি পজিটিভ হবে। ওকে, এই যে একই দিনে নির্বাচন হওয়ার কারণে হানা ভোটের প্রশ্নপত্র প্লাস হচ্ছে নির্বাচন, সব কিছু মিলে যদি ভোটার উপস্থিতি যদি কম হয়, আমরা কেউই জানি না ভোটার উপস্থিতি যদি কম হয়,
বা হানা ভোটে যদি না হেরে যায়, তার এর পরবর্তী মানে পরিস্থিতিটা কি হবে রাজনৈতিকভাবে, যদি আমাদেরকে বিশ্লেষণ করে বলতেন যে এরপরে পরবর্তী পরিস্থিতি কি হবে? আমার মনে হয় না লোক কম হবে, কারণ মানুষ ভোট দেওয়ার জন্য রেডি হয়ে আছে। ভোট আর ঠিক মতো আসবে ইনশাল্লাহ। এই ধরনের পরিস্থিতি হয়তো আসবে না। আসলে তখন তো পরিস্থিতি উপস্থিত বুদ্ধি থাকবে, নেতৃবৃন্দ বসবেন, বসে সিদ্ধান্ত নেবে কি করণীয় আছে। ইশতেহারের কাজ কত দূর এগুলো? আমাদের কেন্দ্রীয়ভাবে ইশতেহার রেডি হচ্ছে, আমরা স্থানীয়ভাবে কথা বলেছি, আমাদের কিছু প্রবলেমগুলো আমরা তুলে ধরছি। যেমন মনে করেন যে আমাদের এখানে যানজটের সমস্যা আছে, এখানে নিরাপত্তার সমস্যা আছে, এখানে আপনার জলাবদ্ধতা, অল্প বৃষ্টিতেই রাস্তা প্লাবিত হয়ে যায়, সমস্যা আছে। এখানে আমাদের ক্লিনিক অর্থাৎ নগর স্বাস্থ্য কেন্দ্র যেটা বলে, হ্যাঁ, আরবান হেলথ, এই জাতীয় কোনো ক্লিনিক নাই, যেটা হলে বৃদ্ধ, শিশু, মা, হ্যাঁ, এরা সেবাগুলো। এটা তো স্থানীয়। আমি কেন্দ্রীয় ইশতেহারের কথা বলছিলাম। এখানে আসলে মোটা থেকে যদি আমাদের একটু আলোকিত করতেন জামাত ইসলামী কি কি নিয়ে আসছে, মানে কি কি প্রতিশ্রুতি বা কি কি থাকতেছে তাদের এইবারের নির্বাচনে মানুষের জন্য। আমাদের এটা কেন্দ্রীয়ভাবে বলতে পারবে, তবে মোটা থেকে হলো যে এমপ্লয়মেন্টের বিষয়টা আমরা দেখছি। মানুষ বেকার এবং যুবকরা হতাশ। এক নম্বরে আমাদের এমপ্লয়মেন্টের বিষয়টাকে আমরা চিন্তা করছি। দুই নম্বরে হলো, মানে এক নম্বরই বলছি শিক্ষা ব্যবস্থার ব্যাপারে আমাদের টার্গেট। এক নম্বরে শিক্ষা টার্গেট, হ্যাঁ, কারণ দীর্ঘ সময় আমাদের শিক্ষা কোনো আইন নাই। খুবই দুঃখজনক ঘটনা, বাংলাদেশে শিক্ষা আইন বলে কিছু নাই। অর্ডিন্যান্স হয়েছে, পরিপত্র হয়েছে, এইভাবেই জোড়াতালি দিয়ে শিক্ষাকে নিয়ে এসছে। একটা দেশ, একটা জাতি কি জোড়াতালি দেওয়া হয়? শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে সেই মেরুদণ্ড যদি দুর্বল থাকে, তাহলে জাতি হবে কেমন? এবং এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি, মাইন্ড অ্যান্ড সোল। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের হৃদয়কে আলোকিত করা, আমাদের শরীর গঠন, এই যাবতীয় বিষয় শিক্ষার মধ্যে যায় আনা কথা আছে। আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, এগুলো কিন্তু মানে অ্যাভয়েডিং টেন্ডেন্সির মধ্যে আমরা দেখেছি। তো আমরা এক নম্বর টার্গেট থাকবে শিক্ষার আমূল পরিবর্তন। আচ্ছা, দুই নম্বরে হলো এমপ্লয়মেন্ট, তিন নম্বরে হলো নারীদের অধিকার সংরক্ষণ, নারীদেরকে কিভাবে আরো এমফেসিস দেওয়া যায়, হ্যাঁ, সেগুলো, নারী নিরাপত্তা, এইগুলো আমরা। নারী প্রসঙ্গে আপনি কয়েকদিন আগে বলছিলেন যে ইসলাম ছাড়া আসলে নারীর অধিকার কোনোভাবেই, ইসলামী শাসন ছাড়া। এখন জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে কি আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থেকে, মানে রাষ্ট্রের চরিত্র কি কত বদলে যাবে কিনা? রাষ্ট্রের চরিত্র বদলার কোনো সম্ভাবনা নাই। কারণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার চরিত্র বদলা দিয়েছেন? আচ্ছা, মদিনা তো মদিনাই ছিল, জাস্ট খালি যে আদর্শগুলো দরকার ছিল ওগুলোই ওখানে ইনপুট দিয়েছেন। আচ্ছা, আমাদের বর্তমান সংবিধানে মানে যা আছে, মানে আমরা যে কাঠামোতে, এখানে ইসলাম বিরোধী আসলে কোনো কিছু আছে কি চোখে পড়ে আপনার? মানে আছে কি ইসলামের সাথে সাংঘর্ষিক, জামাত ইসলামের আদর্শের সাথে সাংঘর্ষিক? এইটা অনেক গবেষণার বিষয় আছে। তো এগুলো আমরা তখন পার্লামেন্টে, এখন পর্যন্ত মোটা থেকে আপনাদের চোখে নাই কি তেমন কিছু? মোটা থেকে তো আছেই, যেমন মদ ইসলামে, ওইটা তো সাংবিধানিক বিষয় না, ওইটা তো অন্য। হ্যাঁ, এমনিতে এরকম না, কিছু কিছু আইনের ক্ষেত্রে যেগুলো আমরা যাচাই বাছাই করে ওকে কিভাবে রিসেবল করা যায়, এগুলো করবো আর কি। না, এটা বড় করবে। এখন পর্যন্ত তো আপনাদের চোখে এখন পর্যন্ত এরকম আমরা দেখছি না। কিছু কিছু অসামঞ্জস্য সেগুলো আমরা দেখা যাবে। যেমন মনে করেন যে উত্তরাধিকার আইনে কিছু প্রবলেম আছে, কেমন, তো এগুলো, তারপরে আরো কিছু এই দণ্ডবিধির ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে, সেগুলোকে আমরা আস্তে আস্তে ইসলামের আলোকে সাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোকে নিয়ে জামাত ইসলাম একটা জোট করেছে। এই জোটেরই একজন সেদিন বলছিলেন যে জামাত ইসলামের ইসলাম আসলে প্রকৃত ইসলাম না। হ্যাঁ, আসলে এটার জবাব আপনি কিভাবে দিবেন? যদি মানুষের মুখের কথা তো আমি বন্ধ করতে পারবো না, বাক স্বাধীনতা সবার আছে, থাকবে। একজন একটা বললেই সেটা হয়ে যাবে তা তো না। ওনারা যদি এই কথা বলেন, কে বলছেন আমি জানি না। আমরা মনে করেন যে আমাদের যারা স্টেক হোল্ডার যারা আছে এই জোটের সাথে, এটা তো জোট না, এটা আমরা হলো একটা কনসেনসাস, সমঝোতা। এখানে চরমনের পীর সাহেব উনি যদি বলে থাকেন,
তাহলে উনি আবার আমাদের সাথে কেমনে আসতেছেন? আচ্ছা মামুনুল হক সে যদি বলে থাকেন তাহলে সে কেমনে আমাদের সাথে, কে বলছে আমি জানি না, কিন্তু তাহলে বড় বড় ব্যক্তি যারা আছেন, জাতি যাদের চেনে যে এরা হলো দলীয় প্রধান অথবা ইসলামেরও স্কলার, ঠিক আছে না, তারপরে হাফিজ হুজুরের ছেলেদের দল আছে, নিজাম ইসলাম আছে, কেমন এরকম বড় বড় যারা দল আছে তারা তো আমাদের সাথে কনসেস। একই প্রসঙ্গে কিন্তু আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেতা মৌলানা ভাসানী, ওনাকে জামাত ইসলামের পক্ষ থেকেও বেশ, উনিও বলতেন যে নীল নদের পানি যেমন নীল না তেমন জামাত ইসলামী ইসলাম না। এখন এগুলো মনে করেন বক্তৃতার সময় অনেকে অনেক কথা বলে, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ ওনাদের ইন্তেকাল করেছেন, ওনার সম্পর্কে আমি অন্য কিছু কথা বলতে চাচ্ছি না। একজন মৌলানা কখনো আপনার কমিউনিজমকে সমর্থন করতে পারে বলেন? তাহলে উনি তো কমিউনিজম সমর্থন করেছেন, উনি তো মানে হ্যাঁ এগুলো যাই হোক বিষয়। আর একটা বিষয় বলি, দেখেন জামাত ইসলামের ইসলাম, আচ্ছা বলেন না আমাদের ইসলাম আলাদা ইসলাম? আমরা তো এক আল্লাহকে বিশ্বাস করি, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমরা জহর নামাজ 4 রাকাতই পড়ি, তারাও 4 রাকাত পড়ে, তাহলে পার্থক্যটা কি? বিভিন্ন তরিকা, সেটা দীর্ঘ আলোচনা, সেই আলোচনায় আমরা আজকে না যাই। একসাথে আমরা নামাজ পড়ি, মনে করেন আমাদের যখন মিটিং হয়, যখন জোটের মিটিং হয়, সেই মিটিংয়ে কখনো পীর সাহেব ইমামতি করেন, কখনো আমাদের নেতারাও ইমামতি করেন, তাহলে কি আর তো আলাদা হলো কেমন? ওই জায়গাগুলিতে আসলে দীর্ঘ আলোচনা, মানে বিভিন্ন সময় আমরা তো অমুককে কাফের ঘোষণা করা, অমুককে মুরতাদ ঘোষণা করা, এই বিষয়গুলো দেখি। আচ্ছা, প্রশাসনের উপরে আপনাদের বেশ আধিপত্য দেখা যাচ্ছে, এই বিষয়গুলো ইয়ে করতেছে কিরকম, মানে নির্বাচনের মাঠে? আচ্ছা, কোন সূত্রে বলেন যে আমরা প্রশাসনের উপরে একটা আমরা আধিপত্য দেব? কিসের ভিত্তিতে দেব বলেন? কিসের ভিত্তিতে? আপনি আমাকে, বিএনপির আধিপত্য আছে যে, আমি বলি যে আপনি আমাকে কেন সম্মান করবেন? 2টা কারণ হতে পারে। একটা হলো ভালোবাসা ভক্তি দিয়ে, আর একটা হলো আমাকে ভয় করে, ঠিক আছে না? আমরা তো কোনোটার মধ্যে আসতে পারতেছি না। ভালোবাসা ভাই, মানে ভালোবাসাটা অনেক সময় ভয়ের কাছে হার মেনে যায়। আচ্ছা, ভালোবাসাটা একটু বলে যে আমার আগে জীবন বাঁচাই, আমার চাকরি বাঁচাই, ঠিক আছে, এরপরে ভালোবাসা অন্তরে আছে, ঠিক আছে কিনা? তো এই কারণে কিভাবে আমরা প্রাধান্য দেব? তাহলে প্রশাসন নিরপেক্ষতা, প্রশাসন, আমরা তো বারবার বলছি প্রশাসন নিরপেক্ষ থাকেন, নিরপেক্ষ থাকেন। আপনারা আমার পক্ষে কাজ করা লাগবে না, আপনারা সত্যের পক্ষে কাজ করেন, ন্যায়ের পক্ষে কাজ করেন। আমরা চাই ফ্রি ফেয়ার ইলেকশন হোক, ইলেকশন হয়ে যে জিতবে ওই আমার প্রার্থী। ধন্যবাদ ডক্টর হেলাল আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। দর্শক, এখন এই পর্যন্তই, চর্চার সাথে থাকবেন।